ভিসা অফিসার আপনাকে রিজেক্ট করার জন্য আপনার ফাইল রিভিউ করতেছে, নট টু অ্যাপ্রুভ। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? ভিসা অফিসারের জবের ডিসক্রিপশনে লেখা নাই যে ইউ হ্যাভ টু হেল্প দ্য স্টুডেন্ট টু লিভ দেয়ার বেস্ট লাইফ। ওদের জব ডিসক্রিপশনে লেখা থাকে প্রোটেক্ট ইমিগ্রেশন সিস্টেম ফ্রম মিসইউজ। তাই ওদের ডিফল্ট মোডই হচ্ছে সন্দেহ, সিম্প্যাথি অথবা ইমোশন না। সে খুঁজতেছে আপনাকে রিজেক্ট করার কারণ। এন্ড আপনার এসওপি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্স যেটা সেই রিজন গুলোকে এলিমিনেট করতে পারবে। এই একটা মাইন্ডসেট যদি আপনারা চেঞ্জ করতে পারেন তাহলে আপনাদের পুরো এসওপি লেখার অ্যাপ্রোচটাই চেঞ্জ হয়ে যাবে। এন্ড লিসেন, ডোন্ট জাস্ট ওয়াচ দ্য ভিডিও। আমি নোটিস করছি মেজরিটি অফ আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করা নাই। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, ইট ইন্সপায়ার্স মি টু মেক মোর ভিডিওস এন্ড অলসো ফরওয়ার্ড দ্য ভিডিও টু দ্য নেক্সট পিপল হু মাইট টেক সামথিং আউট অফ ইট, যার হয়তো এসওপি সার্ভিস প্রয়োজন অথবা নিউজিল্যান্ড নিয়ে জানতে চায়। তো আপনি যদি সাবস্ক্রাইব করেন, দোজ ভিডিওস ক্যান অলসো হেল্প মেনি আদার স্টুডেন্টস লাইক ইউ। আদারওয়াইজ কিন্তু ভিডিও বানানো বন্ধ করে দিব। আমি সুলতান, রেক থেকে। এসওপি রিভিউ আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং সার্ভিস, কারণ এটাতে ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর যেহেতু আপনি ফার্স্ট টাইম লিখতেছেন এটা, এন্ড ইটস ইভেন মোর লাইকলি যে এখানে কোনো একটা ভুল হতে পারে। আমি মাঝে মধ্যে ঘুমের ভিতরে এসওপি লিখি, তো সেই এক্সপিরিয়েন্স থেকে আজকে আমরা কভার করার চেষ্টা করব অফিসার আসলে কিভাবে ভাবে, কোন ল্যাঙ্গুয়েজ রেড ফ্ল্যাগ তোলে, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডের এসওপি লেখার পার্থক্যটা কি, এবং কিছু টেকনিক দেওয়ার চেষ্টা করব যেগুলো আমরা প্রফেশনালি ইউজ করি সো দ্যাট আপনি আপনার এসওপিটা ভালো করে লিখতে পারেন। সো ফার্স্ট অফ অল আমাদের অফিসারের সাইকোলজিটা বুঝতে হবে। ভিসা অফিসার আর অ্যাডমিশন অফিসার টোটালি ডিফারেন্ট থিং। অ্যাডমিশন অফিসার আপনার এডুকেশনাল ক্রেডিটেবিলিটি চেক করে, বাট ভিসা অফিসার কাজ করতেছে একটা ফ্রড অ্যানালিস্টের মতো। তার কাজই হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট করা। সো ইন ডিফল্ট সে আপনার সবগুলো ডকুমেন্টকে সাসপিশিয়াস ভাবে দেখবে। এটা পার্সোনাল কিছু না, এটা স্ট্রাকচারাল। ভিসা অফিসারের রেসপন্সিবিলিটিটাই হচ্ছে টু ফাইন্ড আউট যে হোয়াট ক্যান গো রং ইফ উই গিভ দ্য স্টুডেন্ট দ্য ভিসা। যেমন ধরেন ওভারস্টে, ইলিগাল ওয়ার্ক, অ্যাসাইলাম ক্লেম করা, ইভেনচুয়ালি ফুল ফ্যামিলিকে নিয়ে মাইগ্রেট করা। আরেকটা জিনিস হচ্ছে একটা ভিসা অফিসারের একটা ফাইল দেখতে সর্বোচ্চ 30 মিনিট সময় থাকে, আর এই 30 মিনিটস এর মধ্যে আপনার এসওপি ম্যাক্সিমাম 5 to 6 মিনিট সময় পায়। এন্ড এই 5 থেকে 6 মিনিটের একটা এসওপির মধ্যেই আপনার পুরো ডকুমেন্টস এর সব ধরনের কনসার্ন এবং কনফিউশন ক্লিয়ার করতে হয়। অ্যানাদার প্রবলেম ফর আস যে এই অফিসাররা বছরের পর বছর ধরে এসওপি রিভিউ করে এবং ভিসা অ্যাসেস করে, সো ওরা অটোমেটিক্যালি প্যাটার্ন ম্যাচিং করে ফেলে। হাজার হাজার ফাইল রিভিউ করার কারণে তাদের মাথার মধ্যে অলরেডি আনকনসাস একটা লাইব্রেরি ক্রিয়েট হয়ে গেছে। সো ছোটখাটো কোনো একটা কিছু দেখলেই ওরা বুঝতে পারে যে এই অ্যাপ্লিকেন্টটা লাইকলি পার্মানেন্টলি মাইগ্রেশন করতে চাচ্ছে অর ইনঅ্যাডিকুয়েট ফান্ড দিয়ে প্রোফাইল বিল্ড করছে। নেক্সট আমরা এখন কথা বলি যে ভিসা অফিসাররা তাহলে কোন 4টা কোশ্চেন করে এবং কোন 4টা কোশ্চেনের প্রপার আনসার চায়। নাম্বার 1, আপনার স্টাডি প্ল্যানটা কি জেনুইন কিনা, নাকি ইমিগ্রেশনের একটা পাথওয়ে। নাম্বার 2, আপনি যে ইনস্টিটিউশন এবং প্রোগ্রাম অ্যাপ্লিকেশন করতেছেন সেই ইনস্টিটিউশন এবং প্রোগ্রামের কি আসলে কোনো ভ্যালিউ আছে কিনা, আপনি যে মানিটা ইনভেস্ট করতেছেন তার ROI কি মেক সেন্স করে কিনা, নাকি এটা জাস্ট একটা ভিসা ভেহিকল। নাম্বার 3 এন্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে গিয়ে আপনি যে অ্যামাউন্ট অফ মানি স্পেন্ড করতেছেন এই টাকাটা কি আপনি আসলে এফোর্ড করতে পারবেন কি না বিয়ন্ড ফার্স্ট ইয়ার, নাকি ইভেনচুয়ালি আপনি পড়াশোনা ছেড়ে দিয়ে গভর্নমেন্টের জন্য একটা বোঝা হয়ে যাবেন। এন্ড নাম্বার 4, আপনি কি আসলে পড়াশোনা শেষ করে দেশে যাবেন কিনা। এন্ড এই 4টা কোশ্চেনের যদি কনভিনসিং আনসার না থাকে অ্যাকর্ডিং টু ইয়োর প্রোফাইল, তাহলে আপনি যত সুন্দরভাবে গ্রামাটিক্যাল ফিক্স করে এসওপি লিখেন, দেয়ার ইজ এ হাই চান্স আপনার ভিসা পাওয়াটা অনেক টাফ হয়ে যাবে। এখন আমরা কথা বলি অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ড এই 3টা দেশের মধ্যে এসওপির ফাউন্ডেশনাল যে ডিফারেন্স গুলো। কারণ আমি রিসেন্টলি অনেকেই দেখতেছি যারা অস্ট্রেলিয়াতে রিজেক্ট হয়েছে একদম জেনারিক একটা এসওপি দিয়ে, এন্ড সেম এসওপিটা ইউজ করেই তারা নিউজিল্যান্ডে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছে অথবা কানাডাতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছে। সো কানাডাতে আইআরসিসি মূলত লিগ্যাল টেস্ট অ্যাপ্লাই করে। আপনি কি স্টাডি শেষে চলে যাবেন কিনা এটাই থাকে তাদের সবচেয়ে বড় কনসার্ন, বিকজ কানাডাতে 3 ইয়ার্স এর পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাচ্ছেন আপনি অটোমেটিকলি। সো দে নো দ্যাট দেয়ার ইজ এ পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট শ্যাডো। এন্ড আপনি পড়াশোনা শেষ করে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিচ্ছেন, মানে ইউ আর ওয়ান স্টেপ ক্লোজার to getting permanent residency. আপনি এটাকে একটা ব্যুরোক্রেসি বলতে পারেন, বিকজ দে আর দ্য সেম ডিপার্টমেন্ট দ্যাট অলসো প্ল্যান পার্মানেন্ট রেসিডেন্সিপ তারা অ্যাপ্লাই করবে, এন্ড সেম ডিপার্টমেন্টই আবার স্ক্রুটিনাইজ করতেছে আপনাকে যে আপনি কি আসলে থেকে যাবেন কিনা। বাট ইন এনি কেস আপনার এসওপিটা প্রুফ করতে হবে যে আপনার পারপাসটা জেনুইনলি এডুকেশনাল, নট এ মাল্টি স্টেপ মাইগ্রেশন পাথওয়ে। অস্ট্রেলিয়া অন দি আদার হ্যান্ড 2024 পর থেকে অস্ট্রেলিয়া যখন জিটি রিমুভ করে জিএস ক্লিয়ারেন্স নিয়ে আসছে তখন তাদের ফ্রেমওয়ার্কটা একটু চেঞ্জ হয়ে গেছে। অস্ট্রেলিয়া মেইনলি এমফাসাইজ করে আপনার একাডেমিক এঙ্গেজমেন্টের উপর, আপনি কি আসলে এই সাবজেক্টটা নিয়ে ইন্টেলেকচুয়ালি এঙ্গেজড। এন্ড মোস্ট রিসেন্ট ট্রেন্ড আমাদেরকে বলতেছে যে ওরা খুব বেশি কনসার্ন যে ওয়াই ডু ইউ ওয়ান্ট টু টেক এ কোর্স যেটা অলরেডি আপনার দেশে অ্যাভেলেবল আছে। ফর এক্সাম্পল ব্যাচেলর অফ বিজনেস ম্যানেজমেন্ট, হোয়াট স্পেসিফিক এন্ড এক্সাক্ট থিং অর বেনিফিটস ইউ উইল রিসিভ ফ্রম দ্যাট কোর্স ইন অস্ট্রেলিয়া। সো ওদের জিএস ক্লিয়ারেন্সে মেইনলি আপনার 5টা ফ্যাক্টর ইভ্যালুয়েট করে, আপনাকে আনসার করতে হবে 150 ওয়ার্ডস এর মধ্যে, এটা ফর্ম বেসড পয়েন্ট বাই পয়েন্ট। এন্ড ফাইনালি নিউজিল্যান্ড হচ্ছে একটা ব্যালেন্সড
প্রবাবিলিটি স্ট্যান্ডার্ড অ্যাপ্লাই করে, যেটা কানাডা থেকে একটু লাইট, কিন্তু এখানেও একাডেমিক ফিট এবং ওভারঅল ইনস্টিটিউশন কোয়ালিটির উপরে ওরা অনেক বেশি ফোকাস করে। আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতেছেন সেটা থেকে আপনি আসলে কোয়ালিফাই করেন কিনা সেটা কিন্তু অফিসার চেক করে। এই জন্যই নিউজিল্যান্ডে যখন কেউ অ্যাপ্লিকেশন করে আমাদের মাধ্যমে, আমরা তখন তাদেরকে সাজেস্ট করি যে কোনো একটা ভালো রেপুটেটেড কোর্সে অ্যাপ্লিকেশন করতে এন্ড গ্রিন লিস্টের কোনো একটা কোর্সে অ্যাপ্লিকেশন করতে। গ্রিন লিস্টের কোর্সে কেন অ্যাপ্লিকেশন করবেন, এটার বেনিফিট কি এটা আমি একটু পরে আরো বলতেছি, আরো কিছু অ্যাডভান্টেজ অ্যাড করতেছি। বাট বেসিক্যালি এই প্রোগ্রামগুলোর ডিমান্ড ভালো, এন্ড নিউজিল্যান্ডে এই প্রোগ্রামগুলো করার কারণে আপনি অনেক স্পেশাল স্কিলস এন্ড হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স পাবেন, যেটা বাংলাদেশে পাবেন না। অ্যাজ এ রেজাল্ট এই প্রোগ্রামগুলো জাস্টিফিকেশন করা অনেক ইজি হয় আমাদের জন্য। এগুলো জাস্ট কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। এছাড়া প্রতিটা কান্ট্রির জন্য ডিফারেন্ট কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টরস আছে, ওগুলো আপনার মাথায় রাখতে হবে। আর আপনার যদি কোনো অ্যাসিস্ট্যান্স প্রয়োজন হয় এগুলো জানতে, বুক এ 1-on-1 সেশন উইথ মি ফ্রম দ্য লিংক ইন ডিসক্রিপশন, অথবা আপনি আমাদের এসওপি সার্ভিসটাও নিতে পারেন, যেখানে আমরা আপনার প্রোফাইল স্পেসিফিক পার্সোনালাইজড একটা এসওপি লিখে দিব। এখন কথা বলবো আমরা 4টা ডেঞ্জারাস মিস্টেক যেটা মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেন্ট করে, আর স্পেশালি এই জিনিসগুলো আমি দেখছি যখন আপনি আপনার এসওপিটা এজেন্সির মাধ্যমে লেখান। তো সবচেয়ে কমন ভুল সেটা হচ্ছে কপি পেস্ট মেন্টালিটি, অথবা ফ্রেন্ডের কাছ থেকে তার এসওপি দেখা, or even ChatGPT অথবা অন্যান্য AI ইউজ করে এসওপি লেখা। In any of those cases you are not actually describing yourself properly. আপনার ফুল প্রোফাইলের সাথে আপনার স্টেটমেন্ট অফ পারপাস একটা গ্যাপ থেকেই যায়, because the foundation of the SOP is not yours after all. Second হচ্ছে cliché cascade. I have always been passionate about the rain in Canada, or I wanted to broaden my horizon. আমি একটা গ্লোবাল সিটিজেন হতে চাই। I want to pursue my dream. World class education faculty. এই ফেসগুলো অফিসাররা কয়েক হাজারবার দেখছে, and by the time they know যে আপনি এটা ইদার কারো কাছ থেকে কপি করছেন or আপনি এটা AI থেকে জেনারেট করে নিছেন, and that is actually huge credibility destroyer. Next আসবে আমরা ডেস্টিনেশন রোমান্সে। কানাডা's stunning landscape, অস্ট্রেলিয়ার ভাইব্রেন্ট কালচার, এই সেন্টেন্স গুলো অটোমেটিক একটা মাইগ্রেন্ট সিগন্যাল দেয়। আপনার ইন্টারেস্ট এবং অ্যাট্রাকশনটা হতে হবে প্রোগ্রামের উপর, নট কান্ট্রির উপর। এসব কান্ট্রি দিয়ে আবেগ দেখানো মানেই অফিসার বুঝে ফেলবে আপনি ওখানে লাইফ স্টাইলের জন্য যাচ্ছেন, এডুকেশনের জন্য যাচ্ছেন না, অথবা আপনি ওখানে নেচার এনজয় করার জন্য যাচ্ছেন, নট এডুকেশন। আরো কিছু ফ্যাক্টর আছে, যেমন কোহারেন্স টেস্ট, মানে আপনার সবগুলো ডকুমেন্টস, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট, আপনার সিএ, আপনার এডুকেশনাল ডকুমেন্টস থেকে শুরু করে ইচ এন্ড এভরি ডকুমেন্ট কি আপনার এসওপি কে ব্যাক করে কিনা, নাকি দেয়ার আর সাম ডিফারেন্সিয়েশনস। লাইক আপনি বলতেছেন এসওপি তে আপনি জব করছেন অ্যাজ এ সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, বাট আপনার সিভি তে লেখা আপনি সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করছেন। লাইক এসে ওরা মাসে শত শত ফাইল দেখে, সো প্যাটার্ন ম্যাচিং দিয়ে ওদের মাথার মধ্যে অলরেডি রিফিউজড ফাইলের টেমপ্লেট বানানো আছে। আপনার এসওপি যদি এই প্যাটার্ন গুলোর মধ্যে যে কোনো একটা ট্রিগার করে, ইভেন আনফরচুনেটলি অর মিস্টেকেনলি, সাথে সাথে আপনার স্ক্রুটিনিটি অনেক বেড়ে যাবে। নাও ইফ ইউ গাইজ ওয়ান্ট এ সেপারেট ভিডিও ফোকাসিং ইচ এন্ড ওয়ান অফ দিস কান্ট্রিজ লাইক এসওপি ফর কানাডা, অস্ট্রেলিয়া এন্ড নিউজিল্যান্ড, কমেন্টে আমাকে জানাতে পারেন যে কোন কান্ট্রি নিয়ে আপনারা প্রথমে দেখতে চান। যে কান্ট্রি নিয়ে সবচেয়ে বেশি কমেন্ট হবে আমি সেই কান্ট্রি নিয়ে টোটাল একটা এসওপি লিখে আপনাদেরকে দেখাবো। এখন আমরা দেখবো একটা উইক ভার্সেস স্ট্রং এসওপির মধ্যে কিছু পার্থক্য। আপনারা চাইলে পজ করে দেখতে পারেন, বাট টু স্টার্ট উইথ, ফার্স্ট এসওপি is written by a random Bangladeshi agency who doesn't even probably care about you or probably don't even know about your personal histories, and the second one is obviously written by me. So first দেখেন যে এই এসওপি তে কোনো রকম ব্রিদিং রুম নাই, খুবই টাইট লাগতেছে। কোথায় পয়েন্টগুলো শেষ হয়েছে এবং কোথায় স্টার্ট হয়েছে সেটাই বোঝা যাচ্ছে না। নাও টু গিভ ইউ এ সামারি, প্রথমটাই সে ভেগ স্টোরিজ, যে ইউনিটেকে পড়ে আমি প্রফেশনাল ক্যারিয়ারে অনেক কিছু করে ফেলবো, আমি এই কোম্পানিতে জব করব, ওই কোম্পানিতে জব করব। নাও লুক এট দিস এসওপি, এই সেম এসওপিটাকে আমি রিলেট করছি। লুক হাউ নিট এন্ড ক্লিন ইট ইজ। আপনার ভিসা অফিসার দেখলেই বুঝতে পারবে যে পয়েন্ট কোথায় শেষ হয়েছে, কোথায় শুরু করছেন, কোথায় কি নিয়ে কথা বলতেছেন, and it gives you a little bit of information about your background. I connected one of his personal experiences and turned it to a realization and interest of business management in operation specialization. And যে কোর্সগুলো আসলেই ওর সেই অ্যাম্বিশনটা ফুলফিল করবে সেগুলোও আমরা কিন্তু তার এসওপিতে কানেক্ট করে দিছি, যে কোথায় তার গ্যাপ হয়েছে, এইচএসসির পরে সে কি ধরনের প্রবলেম ফেস করছে তার বাবার বিজনেসে, দেন সেই জিনিসগুলোকে কিভাবে সে ইমপ্রুভ করার চেষ্টা করছে, বাট সে কিভাবে ফেল করছে, এন্ড দেন সে একটা ডিপ্লোমা করছে, বাট সেই ডিপ্লোমাটাকে তাকে খুব একটা বেশি দূরে নিয়ে যায় নাই, আদার দেন ক্রিয়েটিং দ্য ফাউন্ডেশন। নাও সে তার ওই ডিপ্লোমার ফাউন্ডেশন গুলাকে আরো ভালোভাবে ইমপ্রুভ করতে চাচ্ছে, আরো ভালোভাবে শিখতে চাচ্ছে। দ্যাট টেলস দ্য ভিসা অফিসার যে আপনি আসলে ইন্টারেস্টেড এবং আপনি আসলে যে ইউনিভার্সিটি এবং প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতেছেন সেটা নিয়ে ইউ হ্যাভ অ্যাকচুয়ালি ডিড ইউর ডিউ ডিলিজেন্স। সি দ্য ডিফারেন্স উই মেড, ইটস সিগনিফিকেন্ট এন্ড ইটস দ্য ডিসাইডিং ফ্যাক্টর যে আপনার ভিসা হবে কি হবে না। এখন আমরা কথা বলবো দুইটা অ্যাডভান্স টেকনিক যেটা আপনার এসওপি কে স্ট্রং করে দিবে। আমি প্রতিদিন অনেকগুলো এসওপি রিভিউ এবং রিস্ট্রাকচার করি। সেই রিভিউ এবং রিস্ট্রাকচারিং এর
দুইটা কোর স্ট্র্যাটেজি আমি আপনাদের কাছে শেয়ার করব, যেন আপনি বুঝতে পারেন যে প্রফেশনাল ওয়েতে কনভিনসিংলি কিভাবে একটা এসওপি লিখতে হয়। আমরা অ্যাকচুয়ালি যখন লিখি তখন 7 থেকে 10টা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে স্ট্রেস টেস্ট করি ডিপেন্ডিং অন আপনার প্রোফাইল। বাট লেটস জাম্প ইনটু আমাদের স্ট্র্যাটেজি 1, সেটা হচ্ছে ক্যারিয়ার লজিক। অনেকে এসওপিতে কান্ট্রির নাম বলে, তার ড্রিম বলে, এই ইউনিভার্সিটি ফ্যাকাল্টি সম্পর্কে ভেগ কিছু ইনফরমেশন দেয়, কিন্তু ক্যারিয়ার প্ল্যানের ব্যাপারে যখন আসে তখন 3 থেকে 4 লাইনের বেশি আর কিছু লেখে না। এন্ড এগুলো আমি ইউজুয়ালি নোটিস করি যারা এজেন্সিদের মাধ্যমে লেখেন তাদের এসওপিতে। বাট আমি অনেক সময় যেটা করি, আমি 2 পাথ ক্যারিয়ার লজিক বিল্ড করি। অবভিয়াসলি ডিপেন্ডিং অন ইউর প্রোফাইল। ফার্স্ট পার্ট হচ্ছে আপনার হোম কান্ট্রি। আপনি অবভিয়াসলি প্রোগ্রামটা সম্পর্কে বলবেন, কানেক্ট করবেন যে প্রোগ্রামটা কেন আপনার প্রয়োজন, কেন আপনি এটা ডিসাইড করছেন। দেন অলসো ইউ আর গোনা সে যে এই প্রোগ্রামটা করে আমি আমার কান্ট্রিতে গিয়ে এবিসিডি রোল দিয়ে স্টার্ট করব, অথবা এবিসিডি বিজনেস স্টার্ট করব। আই হ্যাভ ফান্ডিংস ফ্রম মাই ফাদার্স অর হুএভার। দেন আমি ওভার দ্য ইয়ার এই জিনিসগুলো ডেভেলপ করব, বিকজ আমি এই জিনিসগুলো ইউনিটেক অথবা ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে আমি এগুলো শিখবো। দেন ডাউন দ্য লাইন in 15 years or 10 years or 7 years, whatever that is in your case, আমি XYZ পজিশনে যেতে চাই। That's my actual focus. To get there, these are the steps I have to take. And this is how this program benefits me. তার সাথে আপনারা স্পেসিফিক ইন্ডাস্ট্রি গ্রোথ, জব ডিমান্ড, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ গুলোও রেফারেন্স করবেন। এই সবগুলো কম্বাইন্ড আপনি যে আসলে দেশে ফেরার জন্য অপটিমিস্টিক, এবং সেটা যে আপনার ফিউচার ক্যারিয়ারের জন্য প্রফিটেবল, প্লাস এটা কাইন্ড অফ একটা আপনার অব্লিগেশন, এই সব কিছু খুব সুন্দরভাবে আর্টিকুলেট করবে। নাও সেকেন্ড পাথ হচ্ছে লিগালি অ্যাব্রোডে স্টে করা। নাও বি ভেরি কেয়ারফুল বিকজ দিস ইজ ডাবল ওয়ে সর্ড। আপনি এটা দিয়ে অনেক ভালো একটা ফিনিশিং দিতে পারেন, আবার সেম পয়েন্ট দিয়ে ইউ ক্যান মেস ইট আপ। আমরা আগে দেখার চেষ্টা করি আপনি যে কোর্সে যে কান্ট্রিতে যাচ্ছেন সেই কোর্সের ডিমান্ড কেমন, জব শর্টেজ আছে কিনা, এন্ড তারা কি ওই ফিল্ডে খুব ভালো কিছু করতেছে কিনা যেটা বাংলাদেশ করতে পারতেছে না। আপনি এভাবে বলতে পারেন যে আমি যদি এলিজিবল হই ইন দ্য ফিউচার, আমি ডেফিনেটলি আই মে কনসিডার লফুল পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক অপশনস, অ্যাজ দিস উইল বুস্ট উইথ হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স ফ্রম এ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি which is extremely valuable and sought after in back home Bangladesh. But my current plan does not depend on that. So আপনি বলতেছেন যে আমি করতে পারি, but this is optional. I haven't thought about it yet. So you are being frank. And officer ও বুঝে যে আপনি আসলে জাস্ট একটা ওয়েতে প্ল্যান করতেছেন না, আপনি 2, 4, 5টা মাল্টিপল দিক থেকে থিঙ্ক করেই এই কোর্সটা চুজ করছেন। এটা মাইগ্রেশন রিস্ক কমানোর সুপার ইফেক্টিভ একটা ওয়ে, স্পেশালি কানাডা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট কনটেক্সটে। স্ট্র্যাটেজি 2 হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল স্টোরি। অনেক উইক এসওপিতে লেখা থাকে যে আমার প্যারেন্টস আমাকে ফাইন্যান্সিয়ালি হেল্প করবে বাই দ্য মানি দে আর্ন। অফিসার ভাবে ওকে গট ইট, বাট হাউ, রাইট? তো আপনাকে যেটা করা উচিত, আপনার এসওপির মধ্যে একটা প্যারা বাজেট করে রাখতে হবে এই জিনিসগুলো একটু 4 থেকে 5টা লাইন এক্সপ্লেন করার জন্য, যে আপনার টোটাল কস্ট কত হচ্ছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত আছে, এই টাকাটা কোত্থেকে আসছে। মোর ওভার এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি, ফার্স্ট ইয়ারের তো হিসাবটা আপনি দেখাচ্ছেন, বাট নেক্সট ইয়ার গুলোতে আপনার টিউশন ফিসটা আপনি কিভাবে পে করবেন, হোয়াট ইজ ইউর স্পন্সরস প্ল্যান টু পে ইউর টিউশন ফিস। কারণ লেটস বি অনেস্ট, আমরা যে পরিমাণে ফান্ড দেখাই এবং এটার সোর্স দেখাতে ফেল করি, ভিসা অফিসাররা খুব ইজিলি ধরেই নেয় যে আপনি ফান্ডটা লোন নিয়ে নিচ্ছেন, বিকজ দে নো অ্যাবাউট আস। ফর এক্সাম্পল, কানাডাতে এনআরবিসি ব্যাংক বলা যেতে পারে আনঅফিসিয়ালি ব্যান্ড, লাইক দে ডোন্ট অ্যানাউন্স ইট, বাট আপনি যদি এনআরবিসি ব্যাংক থেকে এফডিএ নিয়ে কানাডাতে ভিসা সাবমিট করেন, মোস্ট অফ দ্য কেসেস দ্য চান্স ইজ ভেরি হাই দ্যাট ইউ উইল গেট রিজেক্টেড, বিকজ এই ব্যাংকের হিস্ট্রি গত 4-5 বছর থেকে নট গুড। সো আপনি যদি এরকম একটা এফডিআর করেন যেটা ইম্যাচিউর, অথবা আপনি যদি এফডিআর এর সোর্স না দেখাতে পারেন, দ্যাট রেজেস সো মেনি কোয়েশ্চেনস অন দ্য ভিসা অফিসার্স মাইন্ড। এন্ড জাস্ট অন এ সাইড নোট, আমরা যখন অ্যাপ্লিকেশন করি, আমরা অ্যাকচুয়ালি একটা ফাইন্যান্সিয়াল স্টোরি ড্রাফট করি। উই গিভ এ ব্রেক ডাউন যে how much money my sponsor has, how much money he will potentially be earning in the next coming years, and how does he plan to pay for my tuition fees, so that ওরা বুঝে যে আপনি অ্যাকচুয়ালি খুব ভালোভাবে প্ল্যান করে আসতেছেন। You are not just prepared for the first year only, you are prepared for the next years to come. এই হচ্ছে দুইটা ছোট রিয়েলিস্টিক এক্সাম্পল। ভিসা অফিসার অনেক দৃষ্টিকোণ থেকে দেখতে পারে, আমরা নিজেরাও অনেকগুলা অ্যাঙ্গেল থেকে দেখে স্ট্রেস টেস্ট করি। সো আপনার করণীয় কি তাহলে এসওপির জন্য? আপনার করণীয় হচ্ছে ফার্স্ট অফ অল মেক শিওর করা যে আপনি আসলে ভিসা অফিসারের সাইকোলজিটা বুঝতেছেন, ওরা কি কোয়েশ্চেন গুলো করে সেগুলো বুঝতেছেন, আপনি যে দেশে অ্যাপ্লিকেশন করতেছেন সেই দেশের ফ্রেমওয়ার্ক এবং ল্যাঙ্গুয়েজটা বুঝতেছেন, স্ট্রং এবং উইক এসওপির মধ্যে পার্থক্য বুঝতেছেন, এবং আপনার পার্সোনালাইজড একটা স্টোরি বিল্ড করতেছেন। এন্ড ফাইনালি অ্যাডভান্সড এসওপি লেখার যে টেকনিক গুলা, যেগুলো কনভিন্স করে একটা ভিসা অফিসারকে, সেগুলো আপনি এক্সপ্লেন করতেছেন। এন্ড ফাইনালি এসওপি লেখা অনেক স্ট্রেসফুল হতে পারে, যেহেতু আপনি আপনার পার্সোনাল লাইফ স্টোরিজ গুলো এক্সপেরিয়েন্স করছেন, আপনার কাছে অনেকগুলো স্টোরি অনেক ইম্পর্টেন্ট হতে পারে, বাট দ্যাট মে নট নেসেসারিলি mean anything for the visa officer or for your study abroad application. As a result, আমি সবসময় সাজেস্ট করি যে when you're writing an SOP, get it reviewed from someone experienced, me for example, but in general
আপনি যখন এসওপি লিখতে যাবেন, ডু ইউ ডিলিজেন্স and if needed get someone experienced to review your SOP. আপনি যদি আমার মাধ্যমে এসওপিটা রিভিউ করতে চান, ডেসক্রিপশনে দেওয়া একটা লিংক থাকবে, ওই লিংকে গিয়ে আমাদের সার্ভিস পেজ থেকে এসওপি সিলেক্ট করে আপনার সব ইনফরমেশন সাবমিট করবেন and I will check your SOP. That's it for today. I will see you guys on the west.